আরও একবার বন্ধুত্বের প্রতিদান দিচ্ছে প্রতিবেশী দেশ ভারত। আমাদের আম উপহারের পর তারা পানি উপহার দিচ্ছে। আরও একবার দেশটি তিস্তা নদীর ওপরে তাদের গজলডোবা ব্যারেজের সবকটি গেট খুলে দিয়েছে, যার ফলে পানির চাপে তলিয়ে গেছে দেশের উত্তরাঞ্চলের বেশ কিছু জেলা, যা নিয়ে আবারও তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে। তবে এটা আজকে নতুন নয়। তিস্তা পানি বন্টন সমস্যা আমাদের জাতীয় সমস্যাগুলোর মধ্যে একটি। তিস্তা অঞ্চলে বাংলাদেশের মানুষের যখন পানির প্রয়োজন, তখন পানি পায় না তারা। পানির অভাবে জেগে ওঠে ধু ধু চর। আবার হুট করেই পানি ছেড়ে দেয় ভারত, ডুবে মরে বাংলাদেশ। বর্ষা মৌসুমে যখন বৃষ্টির পানিতে তলিয়ে যায় দেশের উত্তরাঞ্চল, তখনই ভারত এর ওপরে বিনা নোটিশে ছেড়ে দেয় পানি। তিস্তার এই পানি সমস্যার সমাধান কেন হচ্ছে না? ভারতের খামখেয়ালির জন্য কি পরিমাণ ক্ষতি হচ্ছে বাংলাদেশের? এসবের বিস্তারিত নিয়েই আমাদের আজকের এই এপিসোড। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমত, সিলেটে বন্যার পেছনে আমাদের নিজেদের বেশ কিছু কারণ থাকলেও উত্তরাঞ্চলের বন্যার প্রধান কারণ হুট করে ভারতের আটকে রাখা পানি বাংলাদেশে ছেড়ে দেওয়া। তিস্তা দেশের উত্তরাঞ্চলের কৃষি, মৎস্য ও খাদ্য ব্যবস্থার জন্য পানির বড় আধার। বিশেষ করে অববাহিকা সংলগ্ন প্রায় 5,500 গ্রামের মানুষ তাদের জীবিকার জন্য এ নদীর ওপর বহুলাংশে নির্ভরশীল। আন্তর্জাতিক আইনি বিধি ব্যবস্থা অনুযায়ী একটি আন্তঃদেশীয় নদী হিসাবে তিস্তার পানির ন্যায্য হিস্সা পাওয়া বাংলাদেশের অধিকার। কিন্তু সম্প্রতি অনুষ্ঠিত এক আলোচনা সভায় অংশগ্রহণকারী আলোচকরা অভিযোগ করেন, 2 দশকের বেশি সময় ধরে বিশেষ করে শুষ্ক মৌসুমে এ নদী থেকে একচেটিয়া পানি ছিনতাই করে আসছে ভারত। ফলে তিস্তার বাংলাদেশ অংশে পানি প্রবাহ ক্রমে কমে গেছে। এতে তিস্তার পানির ওপর নির্ভরশীল উত্তর পশ্চিমাঞ্চলের 12টি উপজেলায় কৃষি উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আবার বর্ষার পানি ছেড়ে দেওয়ায় বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। ডুবে মরছে বাংলাদেশের 1 কোটি মানুষ। ধারণা করা হচ্ছে গজলডোবা ব্যারেজ নির্মাণের পর থেকে বাংলাদেশের মোট ক্ষতির পরিমাণ 99,000 কোটি টাকারও বেশি। তিস্তা নদীর অববাহিকা ভারত ও বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ। তাই 2 দেশকেই এই সংকট সমাধানে এগিয়ে আসতে হবে। তিস্তা কৃষি, মৎস্য এবং খাদ্য ব্যবস্থার জন্য পানির প্রধান উৎস। নদী ও নদী শাসন, আঞ্চলিক বিরোধ ও জলবায়ু পরিবর্তন ধারাবাহিকভাবে জনগণের অধিকারকে প্রভাবিত করছে। তাই টেকসই ও দীর্ঘমেয়াদী সমাধানের মাধ্যমে নদীকে রক্ষা করা জরুরি। তিস্তায় যখন পূর্ণমাত্রায় পানি আসত, তখন শুষ্ক মৌসুমে প্রায় 65-70 হাজার হেক্টর জমিতে ধান চাষ করা হতো। সাধারণভাবে ধান চাষ করলে যে ব্যয় হয়, সেচ প্রকল্পের সুবিধা নিয়ে সেই ধান চাষ করলে ব্যয় হয় 20 ভাগের 1 ভাগ। রংপুরের মন্দা দূরীকরণে তিস্তা সেচ প্রকল্প অনন্য ভূমিকা পালন করছে এখন। সেই সেচ প্রকল্প কার্যত শুষ্ক মৌসুমে অচল। যে 8,000 হেক্টর জমিতে রেশনিং সিস্টেমে পানি দিয়ে ধান চাষ করা হচ্ছে, তা নদীকে বাঁচিয়ে রাখার জন্যই ছেড়ে দেওয়া প্রয়োজন। তিস্তায় পানি না থাকার কারণে আরও অসংখ্য সমস্যা দেখা দেয়। উত্তরের জীবনের জন্য তিস্তার পানির কোনো বিকল্প নেই। তিস্তা নিয়ে বাংলাদেশ ভারত আলোচনা অনেক পুরনো। দেশ স্বাধীনের পরপরই 1972 সালে তিস্তার পানি নিয়ে যৌথ নদী কমিশনের 2য় সভায় আলোচনা হয়। 1983 সালে অন্তর্বর্তীকালীন একটি চুক্তিও হয়েছিল। চুক্তি অনুযায়ী বাংলাদেশের ছিল 36%, ভারত 39% আর 25% পানি ছিল নদীর নাব্যতা বজায় রাখার জন্য। 1985 সালে সেই অন্তর্বর্তীকালীন চুক্তির মেয়াদ শেষ হয়। 1987 সালে মেয়াদ আরও 2 বছর বাড়ানো হয়েছিল। এরপর আর কোনো চুক্তি হয়নি। 2011 সালে 6 সেপ্টেম্বর তিস্তার পানি বন্টন চুক্তি হওয়ার কথা ছিল। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসঙ্গেই বাংলাদেশ সফরে আসার কথা ছিল। হঠাৎ করেই বাংলাদেশ সফরের আগ মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আর এলেন না। যুক্তরাষ্ট্রীয় সরকার রাজ্য সরকারের অনুমতি ছাড়া সিদ্ধান্ত নিতে পারে না। ফলে মনমোহন সিং সহজেই বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া তিনি তিস্তার পানি বন্টন চুক্তি করবেন না। এসবই ভারতের সাজানো রাজনীতি। এরপর বর্তমান সরকারের সময়ও তিস্তা চুক্তি চূড়ান্ত হলেও স্বাক্ষর হয়নি। 1997 সালে আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনটি 2014 সালের 17 আগস্ট থেকে আইনে পরিণত হয়েছে। সেখানে উজানে দেশ থেকে ভাটি দেশে প্রবাহিত নদীর পানি কিভাবে ব্যবহৃত হবে তার দিক নির্দেশনা আছে। যে নদীর পানি যে খাতে প্রবাহিত হয়, সেই নদীর পানি সেই খাতে না রেখে খাত পরিবর্তন করলে তা নদীর জন্য কল্যাণের হবে না। ভারতের যেটি তোরসা নদী, বাংলাদেশে তা দুধকুমার। ভারতের যেটি জলঢাকা, বাংলাদেশে তা ধরলা নদী। এ নদীতে এমন উল্লেখযোগ্য পানি থাকে না
যা দিয়ে তিস্তার ঘাটতি পূরণ করা সম্ভব। আর এ দুটি নদীতে পানি থাকলেও তা দিয়ে তিস্তার ঘাটতি পূরণ করা সম্ভব হতো না। জাতিসংঘে গৃহীত কনভেনশনে পানি সম্পদ ব্যবহার বিষয়ক আর্টিকেল 5-এ বলা হয়েছে, কোনো প্রবাহিত অভিন্ন বা আন্তর্জাতিক নদীর উপকূলবর্তী দেশগুলো ন্যায় বিচারের ভিত্তিতে পানি সম্পদ ব্যবহার করবে। সীমান্ত নদী কিংবা জলাধার ব্যবহারের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এক্ষেত্রে বিভিন্ন দেশের জনসংখ্যা ও ভূমির পরিমাণ অনুযায়ী পানি সম্পদ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। তাছাড়া আন্তর্জাতিক পানি সম্পদ আইনেও অভিন্ন নদী বা সীমান্তবর্তী জলাধারের যৌথ ব্যবস্থাপনা, ন্যায্য পানি বন্টনের ওপর জোর দেওয়া হয়েছে। আন্তর্জাতিক রীতিনীতি মেনে বিভিন্ন দেশ অভিন্ন নদীর ব্যবস্থাপনা নিশ্চিত করছে। এর মধ্যে দানিউব নদীর কথা বিশেষভাবে উল্লেখ করা যায়। মধ্য ও পূর্ব ইউরোপের 12টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত এ নদীর তীরবর্তী অঞ্চলকে পটে আঁকা ছবির মতো রক্ষণাবেক্ষণ করছে তারা। দানিউবের তীরে গড়ে উঠেছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড সহ জার্মানি থেকে রোমানিয়ায় বিস্তৃত বিভিন্ন নয়নাভিরাম শহর বন্দর। নর্থ সির তীর থেকে ব্ল্যাক সির তীর পর্যন্ত রয়েছে দানিউবের নাব্যতা ও জাহাজ চলাচলের সব সুযোগ সুবিধা। শুধু জাহাজ চলাচল ও সেচ ব্যবস্থারই সূত্র নয়, এ অঞ্চলে মিঠা পানির মাছ ও পানীয় জলের অন্যতম প্রধান উৎস হিসাবে ব্যবহার হচ্ছে দানিউব। এতটা কাল পারস্পরিক অঙ্গীকার, দায়িত্বশীলতা ও আন্তর্জাতিক রীতিনীতির ভিত্তিতে এ নদীর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করেছে দেশগুলো। এটা আমাদের এ অঞ্চলের জন্য বিশেষভাবে শিক্ষণীয়। তিস্তায় পানি সংকটের প্রভাব বিপুল। ধারাবাহিকভাবে পানি প্রবাহ কমে আসায় লক্ষ্যমাত্রা অনুযায়ী খাদ্য উৎপাদন করতে পারেনি তিস্তা তীরবর্তী মানুষ। সন্দেহ নেই, তেমনটা হলে শক্তিশালী হতো বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বলয় এবং একইভাবে বাড়তে পারত অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা উত্তরাঞ্চলের কৃষকেরাই। তিস্তায় পানির দুষ্প্রাপ্যতার কারণে অর্থনৈতিক ক্ষতি ছাড়াও আরেক ধরনের ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা, আর তা হল পরিবেশগত ক্ষতি। পানির অভাবে নদী অববাহিকায় পরিবেশগত ভারসাম্য, প্রাকৃতিক কার্যাবলী বাধাগ্রস্ত হচ্ছে, হুমকিতে পড়ছে জীববৈচিত্র্য। আমরা দেখছি তিস্তার পানি না পেয়ে সেচের জন্য অনেক কৃষক ভূগর্ভস্থ পানি ব্যবহার করছেন। এতে তাদের উৎপাদন খরচ বাড়ছে, পরিবেশে পড়ছে বিরূপ প্রভাব। তিস্তায় সময়মতো পানি না আসায় পানির লেয়ার নেমে যাচ্ছে অনেক নিচে। শুষ্ক মৌসুমে খাবার পানির অভাবেও মরছে বাংলাদেশ। নদী নিয়ে 2 রকম কমিশন আছে, একটি বাংলাদেশ ভারত যৌথ নদী কমিশন আর একটি জাতীয় নদী রক্ষা কমিশন। জাতীয় নদী রক্ষা কমিশনের যে আইন রয়েছে তাতে ভারতের সঙ্গে আলাপ করার ক্ষেত্রে সেই ক্ষমতা দেওয়া হয়নি। আর যৌথ নদী কমিশন বছরে 4 বার করে সভা করার কথা থাকলেও একবারও বৈঠক হয় না। তাছাড়া তিস্তা প্রসঙ্গে যৌথ নদী কমিশনের কোনো কার্যক্রম আমাদের দৃষ্টিগোচর হয়নি। অবস্থা দেখে মনে হয় তিস্তার পানি বন্টন চুক্তির সম্ভাবনা অনেকটাই ঝিমিয়ে গেছে। বড় চেষ্টা আসতে হবে বাংলাদেশের পক্ষ থেকেই। এক্ষেত্রে তিস্তা নদীর ক্ষেত্রে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা সাফল্যের পরিচয় দিতে পারেনি। বাংলাদেশ সরকার অতিরিক্ত ভারত নির্ভর হওয়ায় চাপ দিয়েই ন্যায্য আদায় করতে পারেনি। সুপ্রিয় দর্শক, আন্তঃসীমান্ত নদীর পানি ভাগাভাগির ক্ষেত্রে চুক্তি খুবই গুরুত্বপূর্ণ, কারণ চুক্তির মাধ্যমেই একটি দেশের পানির হিস্সা প্রাপ্যতা নিশ্চিত করা হয়। তিস্তাসহ ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত প্রতিটি নদীর পানি সমতা নীতির ভিত্তিতে বন্টন হবে বলে প্রত্যাশা। এক্ষেত্রে বাংলাদেশের সরকারকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ কি পারবে তার ন্যায্য আদায় করে নিতে, নাকি বন্ধুত্বের মূল্য প্রতি বছর হাজার কোটি টাকার জানমালের বিনিময়ে দিতে হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে তিস্তা সমস্যার বিষয়টি সবাইকে জানার সুযোগ করে দিন। এই চ্যানেলে প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।